শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে। আজকের গল্প হিংস্র। লেখক সমরেশ বসু। আশ্চর্য তো! বলরাম প্রায় মিনিটখানেক হতবাক থেকে অবাক স্বরে কথাটা বলল। প্রতিমার চোখে তখন জল এসে পড়েছে, যদিচ বিস্ময়ের ঘোর তখন ওর চোখের দৃষ্টিতে, মুখের অভিব্যক্তিতে। ব্যাপারটা প্রথম ওর চোখেই পড়েছিল। এর আগের দিনের ব্যাপারটাও তাই পড়েছিল। খাবার টেবিলের ওপর চিনে মাটির সাদা ধপধপে ডিশে ও সুন্দর করে স্যালাড সাজিয়ে রেখেছিল ছোট্ট খাবার টেবিলের ওপর। স্যালাডের থালা বেশ নকশা করে কেটেছিল, ত্রিকোণ করে কেটেছিল পাটনাই বড় পেঁয়াজ। 3টে টুকরো মেলালে গোল একটা পেঁয়াজের চাকতি। টমেটো বেশ পাতলা করে চাকা চাকা করে কেটেছিল। ধনেপাতার ডাঁটি ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছিল স্যালাডের ওপর। পাতিলেবুর 2টো ছোট টুকরো রাখা ছিল ওপরে, আর 2টো কাঁচা লঙ্কা। প্রতিমা নিজে তেমন স্যালাড পছন্দ করে না, বলরাম করে। বলরামের জন্যই স্যালাড করেছিল, ঢাকা দেওয়ার কোনো দরকার ছিল না। তবু বলা যায় না, কলকাতার মতো আরশোলা বা আরশোলার বাচ্চার মতো পোকাগুলো এখানে বিশেষ চোখে পড়ে না। অন্তত গত 1 মাসের মধ্যে তেমন পড়েনি। তবু প্রতিমা একটা ফুলের সাজির মতো ঘাসে বোনা ছোট টুকরি দিয়ে স্যালাড ঢেকে রেখেছিল। জানতো বলরামের রাতের খাবার সময় তখনও হয়নি। বলরাম বাইরের ঘরে বসে অফিসের কাজ সেরে রাখছিল। প্রতিমা শোবার ঘরে খাটের ওপর বেড সুইচটা জ্বালিয়ে ওর মাকে চিঠি লিখছিল। বলতে গেলে দুটোই তো মাত্র ঘর, 2.5খানাও বলা চলে। বসবার ঘর আর শোবার ঘরের মাঝখানে প্রায় 6 ফুট চওড়া প্যাসেজটাই ওদের ডাইনিং রুম। সেই প্যাসেজটাই উত্তরের সোজা চলে গিয়েছে। সেদিকে 6 ফুট বাই 6 ফুট রান্নাঘর। বাইরের ঘর দিয়েই বাইরে যাতায়াতের দরজা। শোবার ঘরে লাগোয়া বাথরুম। বম্বের দাদারের মতো জায়গায় দোতলা এরকম একটি ছোটোখাটো 2 কামরার ফ্ল্যাট পাওয়া খুব কঠিন। ভুক্তভোগী লোকমাত্রই জানে। বলরাম 6 বছর আগে ভাড়া নিয়েছিল 500 টাকায়, এখন বেড়ে হয়েছে 700। দুজনের রোজগার আছে বলেই চলে যাচ্ছে। প্রতিমা কোনো শব্দ পায়নি। বলরাম বাইরের ঘর থেকে আওয়াজ দিয়েছিল, খুকু, খেতে দেবে নাকি? 10টা বাজে। তোমার হয়ে গেলেই দেব। প্রতিমার ইতিমধ্যে চিঠি লেখা শেষ হয়েছিল। তোমার কাজ হয়েছে? বলরামের জবাব এসেছিল, হয়ে গেছে, এসো। প্রতিমা খামের মধ্যে চিঠি ঢুকিয়ে পাশের দেয়ালের সেলফে রেখে দিয়েছিল। খাবার ঘরে যখন এসেছিল চক্ষু স্থির। স্যালাড ঢাকা দেওয়া ঘরে ঘাসে বোনা টুকরিটা চিত হয়ে পড়েছিল টেবিলের নিচে। টেবিল ময় স্যালাড ছড়ানো, যেন ছিঁড়ে টুকরো টুকরো ছড়িয়ে রেখেছে। তার মধ্য থেকে কিছু খেয়েছিল কিনা কিছু বোঝা যায়নি, সেরকম খুঁটিয়ে দেখার অবকাশও ছিল না। প্রতিমা অবাক হয়ে বলে উঠেছিল, এ কি, কিসে এ কাজ করল? বলরাম বাইরের ঘর থেকে খাবার ঘরে এসেছিল। পাজামা পাঞ্জাবি পরা, বুকের বোতামগুলো খোলা, কাজের অন্যমনস্কতার রেশ তখনও চোখে লেগে রয়েছে। মাথার উস্কো খুস্কো চুল, ফর্সা রং, মেদহীন দীর্ঘ চেহারা বলরামের। নাক চোখও বেশ ভালো, বুদ্ধিমত্তার ছাপ আছে। তবে ওকে দেখায় যেন শিল্পী মানুষের মতো। শিল্পী তো বটেই, হাতে কলমে আঁকাজোকা না করলেও সে চাকরি করে একটা অ্যাড কোম্পানির, নামকরা কোম্পানি। ভুরু কুঁচকে অবাক চোখে তাকিয়ে বলেছিল, তাই তো? তোমার লেপচু করেনি তো? লেপচু তো আমার কোলের মধ্যে শুয়েছিল। প্রতিমা নিশ্চিন্ত হয়ে জবাব দিয়েছিল, দেখো গে, লেপচু এখনও বিছানায় শুয়ে ঘুমোচ্ছে।
তাছাড়া লেপচু তো চেয়ারেই লাফিয়ে উঠতে পারে না, টেবিলের ওপর উঠবে কি করে? আর যদি করেও যেত, আমি ঠিক ওর মুখে পেঁয়াজের গন্ধ পেতাম। না না, এ লেপচুর কাজ কখনোই নয়। বলরাম মাথা ঝাঁকিয়েছিল। বুঝেছি, এ হলো ছুঁচোর কীর্তি, নিশ্চয়ই ছুঁচো। ছুঁচো? প্রতিমার স্বরে মুখের অভিব্যক্তিতে বিস্ময় ছিল। একদিনও দেখিনি তো, এখানে কি ছুঁচো আছে? বলরাম হেসেছিল। বিলেতে আছে কিনা জানি নে, বম্বেতে ছুঁচো থাকবে না কেন? এ নিশ্চয়ই ছুঁচোর কাজ। কিন্তু ছুঁচো এলো কোথা দিয়ে? প্রতিমা আশেপাশে তাকিয়েছিল। বলরাম হেসেছিল। ছুঁচো কোথা দিয়ে না আসতে পারে? রান্নাঘর দিয়ে আসতে পারে, দোতলার জানলা দিয়েও ছুঁচো আসতে পারে। আমি কয়েকবার ছুঁচো দেখেছি এই ফ্ল্যাটে। প্রতিমার অসম্ভব কিছু মনে হয়নি, অবিশ্বাসও করেনি। এমন সার্থকনামা প্রাণী সংসারে কমই আছে। কলকাতার ছুঁচোর যা উপদ্রব দেখা যায়, বম্বেতেই বা তার ব্যতিক্রম হবে কেন? কিন্তু আজ প্রতিমার চোখে জল এসে গেল। কালোর ওপরে শ্রীময়ী প্রতিমার ডাগর চোখ জলে ভিজে উঠল। একহাড়া, লম্বা, মেদবর্জিত, স্বাস্থ্যদীপ্ত চেহারা। ওর ভুরু জোড়া স্বাভাবিকভাবেই সরু, অতএব ওকে সন্না দিয়ে ভুরু তুলে সরু করতে হয় না। টিকলো নাক, ঈষৎ পুষ্ট ঠোঁট, প্রায় বয়স্কার চুল। এক বিদেশি কাঁচ কোম্পানির অফিসে চাকরি করে। কোম্পানির কলকাতা শাখা অফিসে ছিল। বিয়ের পর থেকে অনেক চেষ্টা চরিত্র করে বম্বের হেড অফিসে আসতে পেরেছে। এসেছে মাত্র 1 মাস আগে। তার আগে বলরাম বম্বে কলকাতা করত। এখন দুজনেই বম্বেতে থিতু হয়ে বসতে পেরেছে। বলরাম যতকাল একলা ছিল ততকাল ব্রেকফাস্ট ছাড়া এ বাড়িতে কোনো রান্নার পার্ট ছিল না। প্রতিমা আসার পর থেকে ফ্ল্যাটের চেহারা বদলেছে। রান্নার পার্ট শুরু করেছে প্রথম এসেই। প্রায় 50 বছর বয়সী গোয়ানিজ মেয়ে রোজি বলরামের ঘর গোছানোর কাজ করছে গোড়া থেকেই। এখনও রোজি মেড সার্ভেন্ট, তবে রোজি সকাল 8টায় আসে। প্রতিমা বলরাম যেই আগে বাড়ি আসুক, এলেই বিকেলে রোজি চলে যায়। বলরাম যখন একলা ছিল, রোজি তখন সকালবেলা আসতো। বলরাম যখন অফিসে যেত, রোজিও চলে যেত। প্রতিমা আসার পরে নিয়ম বদলেছে, রোজির মাইনেও বাড়ানো হয়েছে। যদিচ একদিক থেকে দেখতে গেলে রোজির সারাদিনে সংসার আগলে বসে থাকার কোনো দরকার নেই, তবু থাকতে হয় লেপচুর জন্য। লেপচু খাঁটি সুইডিশ ঘরানার ল্যাপটপ। একটা মেঠো ধাড়ি ইঁদুরের থেকে লেপচু বড় না, সত্যিকারের কোলের কুকুর। লোমে ঢাকা, মুখটা চ্যাপটা, চিবুক বলে কিছু নেই। চোখ দুটো খুব মিষ্টি। প্রতিমার প্রত্যেকটি বাংলা কথাই সে বুঝতে পারে। লেপচু প্রতিমারই আদরের ধন। বয়সও হলো প্রায় 7 বছর, অথচ বিয়ের 3 বছরের মধ্যে প্রতিমা এখনও নিঃসন্তান। এই লেপচুকে কলকাতা থেকে আনার জন্য ভালো মাসুল দিতে হয়েছিল। ওর জন্য টিকিট তো কাটতেই হয়েছিল, কিন্তু প্রতিমা প্রাণ ধরে ওর লেপচুকে ডগ ভ্যানে পাঠাতে পারেনি। হাওড়ার রেল স্টাফ শেষ পর্যন্ত ওদের একটা এসি সিঙ্গল কুপে ভাড়া নিতে বলেছিল, যার খরচা প্রায় প্লেনে আসার মতোই পড়েছিল। বলরাম গম্ভীর হয়ে বলল, খুকো, এ তোমার লেপচুর কাজ অসম্ভব। প্রতিমা প্রায় স্ফুরিত কান্নার স্বরে বলল, এত বড় স্টিলের বাটি লেপচু মুখে নিতেই পারে না। তাছাড়া লেপচুর গায়ে মুখে কোথাও একটু মাংসের কিমার দাগ দেখতে পাচ্ছ? ওরকম ঝাল কিমা চচ্চড়িও খায়? আর এভাবে খাটের বিছানায় ওই স্টিলের বাটি ভর্তি কিমার চচ্চড়ি নিয়ে ও উঠতে পারে? বলরাম তৎক্ষণাৎ প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পেল না। মাখন রঙের বেড কভারটার দিকে তাকিয়ে রইল। দুজনের খাওয়ার তুলনায় আলু দিয়ে কিমার চচ্চড়ি একটু বেশিই রেঁধেছিল প্রতিমা। সেই বাটি খাটের বিছানায় বেড কভারের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে কিমার চচ্চড়ি। রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য প্রতিমা সকালে অফিসে যাওয়ার আগেই এই মাংসের একমাত্র ব্যঞ্জনটি রান্না করে রেখেছিল। বলরাম অফিসের কাজ নিয়ে বাইরে ঘরে বসলেও প্রতিমার সঙ্গে গল্প করছিল। রাত হয়ে যাচ্ছে দেখে প্রতিমা বাইরের ঘর থেকে খাবার ঘরে এসে ফ্রিজ থেকে কিমার বাটি বের করে টেবিলের ওপর রেখেছিল, অপেক্ষা গ্যাস জ্বালিয়ে গরম করবে। তার মধ্যেই বলরাম বলেছিল, খুকো, আমার সিগারেট ফুরিয়ে গেছে, 1 প্যাকেট এনে দেবে? ফ্ল্যাটের নিচের তলাতেই সিগারেটের দোকান। প্রতিমা বলেছিল দেব। তারপর শোবার ঘরে গিয়ে নিজের ব্যাগ খুলে টাকা নিয়ে নিচে গিয়েছিল সিগারেট আনতে। এরকমও প্রায়ই যায়। বলরাম একটু গেঁতো আছে। প্রতিমার অবশ্যই সব কাজে বেশ উৎসাহ। নিচে গিয়ে সিগারেট কিনে নিয়ে ফিরতে ওর 2-3 মিনিটের বেশি সময় লাগেনি। এর মধ্যেই এই ব্যাপার।
লেপচু খাটের বিছানার নিচে তখনও পাপোশের ওপর শুয়েছিল। লেপচুকে অভিযুক্ত করায় প্রতিমার কান্না উচ্ছ্বসিত হয়ে উঠল। তুমি দুচক্ষে লেপচুকে দেখতে পারো না, তাই যত দোষ নন্দ ঘোষ। বলরাম প্রতিমার কাঁধে হাত রেখে একটু চাপ দিল। আহা, আমি ঠিক সেভাবে বলিনি খুকু, নেহাতি আন্দাজে বলেছি, কিন্তু এখন আমি ব্যাপারটা বুঝতে পারছি। এও সেই ছুঁচোর কাজ। ছুঁচো? প্রতিমা কান্না ভুলে ভেজা অবাক চোখে বলরামের দিকে তাকালো। ছুঁচো এই ওজনের বাটি খাবার টেবিল থেকে নামিয়ে খাটের ওপর নিয়ে এসেছে? বলরাম কান ঝাঁকালো। এই ওজন মানে কি বলছো কুকু? আমাদের কলকাতার বাড়িতে দেখেছি দরজায় চাপা দেওয়া পাথরের ভারী শিল ছুঁচো কি অনায়াসে ঠেলে ফেলে দিয়েছে। ছুঁচোর গায়ে অসম্ভব শক্তি। আজ পর্যন্ত রান্নাঘরের জল নিকাশের নালিমুখের কাঠের ঢাকনা দিয়ে কেউ ছুঁচোকে ঠেকিয়ে রাখতে পেরেছে? আর ছুঁচো মানেই হচ্ছে মহা বদমাস। এর নির্ঘাত ছুঁচোর কাজ। এ তো তাহলে সাংঘাতিক ভুতুড়ে ছুঁচো। প্রতিমা সন্দিগ্ধ বিস্ময় ওর সাধের বেড কভার আর কিমা চচড়ির কথা ভুলে গেল। এরকম মারাত্মক ছুঁচো হলে তো কোনোদিন আমার লেপচুকে টুটি ছিঁড়ে শেষ করে দেবে। বলরাম হতাশায় ঘাড় নাড়ল। অসম্ভব কিছু নয়, ছুঁচোরা সব পারে। তাই কি লেপচু ভয় ভয়ে গুটিয়ে শুটিয়ে এরকম পাপোশের উপর শুয়ে আছে? প্রতিমা নিচু হয়ে লেপচুকে বুকে তুলে নিল, ঘাড়ে গলায় হাত বুলিয়ে আদর করল। কি হয়েছে মনা আমার? কি দেখে তুমি এমন ভয় গুটিয়ে আছো? তুমি কি সেই ভয়ঙ্কর ছুঁচোটাকে দেখেছ? লেপচু মুখ তুলে প্রতিমার গাল গলা চেটে দিল। বলরাম খাটের কাছ থেকে সরে গেল। তাহলে রাতের খাওয়ার কি হবে? এখন তো আর রান্না করা যাবে না। কেন, আমি তো অফিস থেকে ফেরার পথে মাছ কিনে নিয়ে এসেছি। প্রতিমা ড্রেসিং টেবিলের সামনে বসবার ছোট গদি আটা টুলের উপর লেপচুকে বসিয়ে দিল। আধ ঘন্টা সময় দাও, মাছ কেটে কুটে রান্না করে ফেলছি। বলরাম প্রতিবাদ করল, না না, সারাদিন অফিস করে বাজার সেরে এখন আর মাছ কুটতে বসতে হবে না। দুপা গেলেই চীনের রেস্তোরাঁ। 2 প্লেট ফ্রায়েড রাইস আর 1 প্লেট চিলি চিকেন নিয়ে আসছি। তুমি ততক্ষণে বিছানাটা একটা গতি করো। আমার পার্সটা কোথায় রাখলাম? পার্স তো তুমি বাইরের ঘরের টেবিলের ড্রয়ারে রাখো। প্রতিমা জবাব দিয়ে খাটের বিছানার থেকে আগে উপর করা স্টিলের বাটিটা তুলল। তারপর বাঁ হাতে বেড কভারটা উল্টে ভাঁজ করে করে গুটিয়ে তুলে ফেলল। দেখা গেল বিছানার সাদা চাদরেও চচ্চড়ির দাগ লেগে গিয়েছে। ওর মনটা আরও খারাপ হয়ে গেল। ইস, চাদরটাও বাঁচেনি। জানি না কত বড় দস্যি ছুঁচো। একদিনও কি তাকে হাতে পাবো না? বলরাম হাসতে হাসতে বাইরের ঘরে পা বাড়ালো। কেন যে এত ঝকমকে চকচকে ঘর বিছানা সাজাও? এই জন্যই আমি বলি, যেমন তেমন করে থাকলেই হলো। কি লাভ এত সাজগোজ পরিচ্ছন্নতায়? বাইরের দরজাটা বন্ধ করে দিও। বলরামের গলা বাইরের ঘর থেকে ভেসে এলো। প্রতিমার এক হাতে স্টিলের বাটি আর এক হাতে বেড কভার। ও থমকে দাঁড়ালো, ভুরুজোড়া কুঁচকে উঠল। বলরামের এসব কথার মানে কি? এ ধরনের আজব কথা ও প্রায় বলে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে গোছানো সংসারের উপর এ কেমন ধারা বিরাগ। প্রতিমা কি সব ঘর দরজা লণ্ডভণ্ড করে রাখবে? এটা কি কেউ চায়? বলরাম প্রায়ই বলে, থাকবার একটা আস্তানা হলেই হলো। বেশি সাজগোজ আমার ভালো লাগে না। এসব কথার কি অর্থ? স্যালাডের ডিশ দেখিয়ে বলেছিল, স্যালাড এত সুন্দর করে সাজাবার কী দরকার? যা এমনি কাঁচা কামড়ে খাবার জিনিস তার আবার কারুকৃতি। প্রতিমা অবাক হয়ে জবাব দেয়, এ আবার কেমন কথা? মানুষ তো সুন্দরভাবেই বাঁচতে চায়। বলরাম হাসে, বাঁচবার আবার সৌন্দর্য কি? বেঁচে থাকাটাই তো সুন্দর, তাকে সাজাবার কি আছে? ওসব বাঁচবার বাড়তি উপকরণ। এই যেমন তোমার লেপচু, ওই কোল কুকুরটা কি বেঁচে থাকার পক্ষে আদৌ প্রয়োজনীয়? ওসব হলো আদিক্ষেতা। বিয়ের পর বলরাম বেশ কয়েকবার কলকাতায় গিয়েছে। তখন এসব নিয়ে কোনো কথা হবার অবকাশ ছিল না। তবে বলরামের একটা কথা ওর মনে গভীর দাগ কেটেছিল। নিতান্ত দেহের প্রয়োজনেই ওকে নাকি কলকাতায় ছুটে যেতে হতো। মানুষ বিয়ে করে কেন? একটাই তো তার কারণ। প্রতিমা এখানে এসে 1 মাস বাস করে বুঝেছে, এই কারণেই বোধহয় বলরাম একদিনও বিছানায় শুয়ে প্রতিমাকে জিজ্ঞাসা করে না ও সুখী হয়েছে কিনা। সেটারও বোধহয় প্রয়োজন সে বোধ করে না। এই 1 মাসের মধ্যেই প্রতিমার বিদ্যুৎ চমকের মতো 2-1বার মনে হয়েছে, খুব সাধারণ একজন স্ত্রী প্রেমিক পুরুষের সঙ্গে ওর বিয়ে হয়নি। বলরামকে রীতিমতো জটিল আর অচেনা পুরুষ বলে মনে হয়। সংসারের 8-10টা পুরুষের সঙ্গে ওকে মেলানো যায় না। ওর খুব বেশি বন্ধু বান্ধব বম্বেতে নেই। যে কজন আছে তাদের বলরাম বাড়িতে বিশেষ ডাকে না। অথচ বাইরে বন্ধুদের সঙ্গে কোনো কোনো দিন বেশি রাত্রে আড্ডা দিয়ে ফেরে।
নিতান্ত স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয় তাই দিয়েছে। বন্ধুরাও সেই রকম। বন্ধুপত্নী সম্পর্কে তাদের স্বাভাবিক উৎসাহটুকুই দেখা যায় না। বলরামের গোঁফ দাড়ি আছে, তার কারণ নাকি একটাই, রোজ রোজ দাড়ি কামিয়ে মুখ সাফ করতে ওর গভীর অনীহা, কারণ ওটা অপ্রয়োজনীয়। প্রতিমা বিয়ের পরে গোড়ায় ভাবত বলরাম ওই বেমানান গোঁফ দাড়ি রেখেছে সম্ভবত ওর ব্যক্তিত্ব জাহির করবার জন্য, যদিচ সত্যি গোঁফদাড়ি তোর ব্যক্তিত্ব কিছুমাত্র বাড়েনি, খারাপই লাগে দেখতে। প্রতিমা ভেবেছিল যখন একসঙ্গে দুজনে বাস করবে তখন ও বলরামকে বলে ওর গোঁফদাড়ির খোলসটা দূর করবে। এই 1 মাসে বুঝেছে সেটা অসম্ভব। তাছাড়া যেটা ভাবলে প্রতিমা রীতিমতো শিউরে ওঠে, বলরাম বড় অপরিচ্ছন্ন। সে ঝকঝকে সাদা দাঁতের হাসি, দৈনিক সাবান দিয়ে স্নান করে পরিচ্ছন্ন হওয়াটাকেও জীবনের একটা অনিবার্য প্রয়োজনীয় বিষয় বলে ভাবে না। এমন একটা বিপরীত মানসিকতার পুরুষেরও জীবিত কাল পর্যন্ত কেমন করে কাটাবে? জবাবে নিজের কাজ থেকেই ও একটা আশ্বাস আদায় করে নেয়, বলরাম চিরকাল এরকম থাকবে না। সে যখন প্রতিমাকে সংসারের প্রাত্যহিকতায় সহ্য করতে পারছে, অদূর ভবিষ্যতে হয়তো তার পরিবর্তন ঘটবে। নিজের কাছ থেকে এই আশ্বাসটুকু না পেলে বস্তুতপক্ষে বলরামের সঙ্গে জীবনযাপন একরকম অসম্ভব হয়ে ওঠে। অথচ প্রতিমা ভেবে অবাক হয়, বলরাম তার অফিসের কাজে রীতিমতো জিনিয়াসের স্বীকৃতি পেয়েছে। ওর কোনো কোনো কাজের বৈশিষ্ট্য কোম্পানিকে তুলে দিয়েছে অনেক ঊর্ধ্বে। বিজ্ঞাপন কোম্পানির কাজে তাকে কি সৌন্দর্য পরিচ্ছন্নতার আশ্রয় অনিবার্যভাবেই নিতে হয় না। অবশ্যই প্রতিমা এই কথাও শুনেছে বলরাম অফিসের কাজেও অনেক সময় নাকি অদ্ভুত খামখেয়ালির পরিচয় দেয়, যাকে বলে নির্বিকার। প্রায় তাই এখানেও বলরামের চরিত্রে কোথায় একটা গভীর জটিলতা আছে। প্রতিমা বুঝতে পারে না, যেমন নিষ্ঠুর সত্যি হলেও ও আজও বোঝে না বলরামকে ও ভালোবাসে কিনা। ইংরেজিতে 3rd ক্লাস পেলেও প্রতিমা MA পাশ করেছিল, প্রেমও কি সেই হিসেব করেনি? কিন্তু ওর রক্তে পারিবারিক গোঁড়ামিটা কোনোকালে ওকে নিজের পথে স্বাধীনভাবে চলতে দেয়নি। বলরামের সঙ্গে ওর সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। ওর কাজের কোনো অসাধারণ প্রাপ্তির আশা ছিল না। খুব সাধারণ 10টা মেয়ের মতো বিবাহ, স্বামী, সংসার, 2-1টি সন্তান আর কিছু সচ্ছলতা, এসব মিলিয়েই ওর জীবনটা কল্পিত ছিল। এখনও আশা সেই কল্পনাই বাস্তব হয়ে ওর জীবনকে সার্থক করে তুলবে। আগামীকাল বলরামের জন্মদিন। মানুষ যে কত রকমের হয়, প্রতিমা অবাক হয়ে সে কথা ভাবে। প্রথমত বলরামের জন্মদিনটা জানতে ওকে অনেক বেগ পেতে হয়েছিল। ও অনেকবার অনেক রকম করে বলরামের জন্মদিনটা জানতে ওকে অনেক বেগ পেতে হয়েছিল। ও অনেকবার অনেক রকম করে বলরামের জন্মদিনটা জানতে চেয়েছিল। বলরাম রীতিমতো বিরক্ত হতো, জবাব দিতে চাইতো না। বলতো মানুষের পক্ষে সব থেকে অপ্রয়োজনীয় দিনটি হলো ওর জন্মদিন, ওটার মধ্যে সিগনিফিকেন্ট কিছু নেই। তবু শেষ পর্যন্ত প্রতিমাকে না বলে পারেনি। তারপরে যখন প্রতিমা তার জন্মদিন পালনের কথা বলেছিল, সে প্রায় ক্ষেপেই উঠেছিল। অসম্ভব! জ্ঞান হবার পরে যা আমি কোনোদিন হতেই দিইনি, তোমার ইচ্ছে আমি তা কিছুতেই হতে দেবো না। প্রতিমা আশা ছাড়েনি। বম্বেতে এসেছে প্রায় 2 মাস। চাকরি সংসার করার মধ্যে যেটা ওর একমাত্র ব্রত হয়ে উঠেছে তা হলো বলরামের পরিবর্তন। ও জানে সেটা একটা কঠিন ব্যাপার, বরং ও একটা প্রেম করতে পারে, বলরামকে ডিভোর্স করতে পারে এবং আরেকটি বিয়েও করতে পারে অনেক সহজে। কিন্তু বলরামের পরিবর্তন ঘটানো একটা অসম্ভব ব্যাপারই বটে। তথাপি আশা মরীচিকা। প্রতিমা সেই মরীচিকার পিছনেই ছুটেছে আর শেষ পর্যন্ত জন্মদিন পালনে বলরামকে রাজি করাতে পেরেছে। এমনকি বলরামের মুষ্টিমেয় 4-5 জন বন্ধুকেও নিমন্ত্রণ করা হয়েছে। আগামীকাল সেই জন্মদিন। প্রতিমা অফিস থেকে আগামীকাল ছুটি নিয়েছে। বলরামকেও ছুটি নিতে রাজি করাতে পেরেছে। প্রতিমা এটাকে ওর একটা মস্ত জয় বলে মনে করছে। ওর ভেতর থেকে আদায় করা আশ্বাসের এটা যেন একটা বড় পদক্ষেপ। প্রতিমা আজ অফিস থেকে এলো ঘণ্টা 3 আগে। ওর 2 হাত জোড়া ফুলের আর রঙিন ফার্নের গুচ্ছ বুকের কাছে। রোজি দেখে খুব খুশি। প্রতিমা শোবার ঘরের আলমারি থেকে বের করলো ওর অত্যন্ত শখের কাঁচের বড় ফুলদানি। এটা ওর বিদেশি কোম্পানির কাছ থেকে পাওয়া খাঁটি বেলজিয়ান কাঁচের ফুলদানি। টাটকা ফুল আর রঙিন ফার্ন 3 দিনও বাসি হবে না। ও বাড়িতে এসে
প্রত্যহের মতো বাথরুমে স্নান করতে ঢুকল না। রোজির সাহায্যে আগে ফুলদানিটা পরিষ্কার করে ফুলে আর ফার্নে চমৎকার করে সাজালো। বলরাম যাতে অফিস থেকে এসে প্রথমেই ফুলদানিটা দেখতে পায়, সেজন্য সেটাকে রাখলো বাইরের ঘরের টেবিলের ওপর। তারপর বাথরুমে যাবার আগে রোজিকে বলল, আমি চান করে জামা কাপড় বদলে এখনই একবার বেরোবো, তুমি আমার সঙ্গেই যাবে। আজ রাত্রেই আমার কিছু কেনাকাটা আছে, দোকান থেকে তোমাকে ছেড়ে দেবো। আগামীকাল তুমি সকাল সকাল আসবে, আমার সঙ্গে বাজারে যাবে, আর মনে রাখবে কাল রাত্রে তোমাকে এখানেই খেতে হবে। রোজি খুশি হয়েই রাজি হলো। প্রতিমা বাথরুম থেকে বেরিয়ে জামা কাপড় বদলে বেরোতেই বলরাম ফ্ল্যাটে ঢুকলো। ঢুকেই টেবিলের দিকে তাকিয়ে ওর চোখে উঠল রাজ্যের বিরক্তি। এসব কি করেছো কুকু? ফুলদানিতে ফুল সাজিয়েছি, বম্বেতে এসে এই প্রথম ফুলদানিটা বের করলাম। প্রতিমা নিজেই মুগ্ধ হয়ে ফুলদানিটার দিকে তাকালো। জন্মদিনের সঙ্গে ফুলের সম্পর্কটা নিবিড়, তোমার ভালো লাগছে না? বলরাম ঠোঁট বাঁকিয়ে হাসল। সকলের মতো তুমিও অদরকারি জিনিস নিয়ে মেতে ওঠো। কি আর বলবো, যা তোমার ভালো লাগে করো, সেটাই আমাকে করতে দাও। প্রতিমা বলরামের বক্র হাসি লক্ষ্য করল না। কিন্তু আমি এখন একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস কিনে আনবো। এখন তো একটু ঠান্ডা পড়েছে। অবশ্যই এখানে ঠান্ডার কোনো আমেজই পাওয়া যায় না, তবু জিজ্ঞেস করছি, আগামীকাল কি তুমি বিয়ার খাবে, না একটু হার্ড কিছু? রাত্রের কথা ভেবে বলো। তোমার বন্ধুরাও কি পছন্দ করতে পারে? হুইস্কি? বলরাম হেসে উঠল। কত বোতল বিয়ার তুমি একলা ক্যারি করবে? তার চেয়ে 2 বোতল হুইস্কি এনো। কিন্তু আমি যে এখন একটু বেরোবো, তুমি বেরিও না। প্রতিমা হাতের চাবির রিং তুলে দেখালো। ঘরের চাবি তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। আমি বরং তোমার চাটা করে দিয়ে যাই। বলরাম ব্যস্তভাবে মাথা নাড়ালো। না না, এখন আর আমি চা খাবো না। বন্ধুরা আজ আমাকে বার্থডে ইভ পার্টি দিচ্ছে, চলো আমি তোমার সঙ্গেই বেরোই। তুমি যাবে দোকানে, আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব বন্ধুদের কাছে। বেশ, তাই চলো। প্রতিমার স্বরে তেমন উৎসাহ নেই, কারণ বন্ধুদের সঙ্গে পার্টি শেষ করে ফিরে এসে বলরাম ওকে এক প্রস্ত কষ্ট দেবে। তাছাড়া তখন আবার বলরামের মতিগতি যে কি হবে তাও নিশ্চিত করে বলা যায় না। তবে একসঙ্গে বেরোবার আগেও জিজ্ঞেস করলো, তুমি কাল অফিস থেকে ছুটি নিয়েছো তো? বলরাম ঘাড় ঝাঁকালো, নিয়েছি। তারপর সবাই একসঙ্গে বেরিয়ে পড়ল। রাস্তায় নেমে রোজিকে নিয়ে প্রতিমা গেল একদিকে, বলরাম গেল আর একদিকে। প্রতিমা প্রথমে গেল একটা মাল্টি শপে। স্টেশনারি থেকে শুরু করে সিগারেট, ওষুধ, মদ সব এক জায়গায় পাওয়া যায়। ও জানে বলরাম পিএফ ফিল্টার টিপড সিগারেট খুব পছন্দ করে, কিন্তু দামি সিগারেট বলে নিয়মিত খায় না। পিএফের 50টা টিন পাওয়া যায়। 2 টিন সিগারেট কিনল, 2 বোতল ভারতীয়, সব দামি হুইস্কি নিল। তারপর একটু ভেবে একটা সেনজানে ওয়াইনও নিল, দাম মাত্র 60 টাকা। আগামীকাল বলরামের জন্মদিনে প্রতিমা অনেক দিন পরে বরফের চাংড়া ডুবিয়ে একটু ওয়াইন খাবে। বলরাম চিনে খাবার পছন্দ করে। আগামীকাল প্রতিমা চিনে খাবারই রান্না করবে। সয়াবিন আর চিলি সস কিনল 2 বোতল। সানফ্লাওয়ার তেলে চিনের রান্নার স্বাদ গন্ধ বেশ ভালো বজায় থাকে, অতএব 2 কেজি একটা সানফ্লাওয়ার তেল কিনল। ভেবে দেখলো কাঁচা বাজার ছাড়া মোটামুটি সবই কেনা হয়ে গেল, বাকি আর সবই বাড়িতে আছে। রোজি ভালো বাংলা বলে। জিজ্ঞেস করলো, বৌদি এত জিনিস একলা নিয়ে আপনি যেতে পারবেন? পারবো। প্রতিমার মনে নতুন উৎসাহ। তুমি আমাকে ব্যাগ দুটো ট্যাক্সিতে তুলে দাও, আমি ট্যাক্সি থেকে নেমে ওপরে নিয়ে যেতে পারবো। শপের বাইরে এসে ওরা একটা ট্যাক্সি ধরল। রোজিকে যতটা সম্ভব ওর বাড়ির কাছাকাছি ছেড়ে প্রতিমা নিজের ফ্ল্যাটের পথে ফিরে এলো। ট্যাক্সির ভাড়া মিটিয়ে ব্যাগ দুটো হাতে নিয়ে বুঝলো সত্যি ওজন বেশ বেশি। বয়ে বেড়াতে হলে রীতিমতো অসুবিধায় পড়তে হতো। সিঁড়িতে আলো জ্বালানোই ছিল। বাইরের ঘরে আলোটা জ্বালানো আছে কিনা মনে করতে পারল না, না থাকলেও ক্ষতি নেই। সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে ব্যাগ দুটো সাবধানে নামিয়ে রাখল। অটোমেটিক ল্যাচে চাবি ঢুকিয়ে দরজা খুলল। ঘরটা অন্ধকার, নিশ্চয়ই বলরাম নিভিয়ে দিয়েছিল। প্রতিমা হলে কখনো নেভাতো না, কিন্তু ওর কোনো অসুবিধে হলো না। ব্যাগ দুটো নিয়ে ঘরের মধ্যে ঢুকে সাবধানে রাখল মেঝের ওপর। অন্ধকারে নিশ্চিত জায়গায় হাত দিয়ে সুইচ টিপে আলো জ্বালল। জেলে দরজা বন্ধ করতে গিয়ে ওর চোখ পড়ল টেবিলের ওপর, আর একটা আর্তনাদ বেরিয়ে এলো ওর গলা থেকে। এ কি, এমন সর্বনাশ কে করলে? প্রতিমা ছুটে টেবিলের কাছে গেল। লেপচু ছুটে এলো পাশের ঘর থেকে, প্রায় একটা ব্রাউন রঙের কাঠবিড়ালির মতো।
ল্যাজ নাড়ছে ঘন ঘন। প্রতিমা সেদিকে তাকিয়ে দেখল না। ও দেখল ওর শখের ফুলদানিটা মেঝে ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ে আছে। জল গড়িয়ে যাচ্ছে ঘরের জল নিকাশি নালিকূপের দিকে। আর টেবিলের ওপর ফুল আর রঙিন ফার্নগুলোকে যেন কোনো ইঁদুরের মতো জীব ছোট ছোট ধারালো দাঁতে ছিঁড়ে কুচি কুচি করে ছড়িয়েছে। প্রতিমা ফ্ল্যাটের দরজা বন্ধ করতেও ভুলে গেল। চেয়ারের ওপর বসে টেবিলের ওপর কান্নায় ভেঙে পড়ল। কে কে এমন তছনছ করলে? ছুঁচো! বলরামের জন্মদিনের সমস্ত উৎসাহ যেন প্রতিমার মন থেকে মুছে গেল। তবু পরের দিন ভোজ্য পানীয় সহ রাত্রে বলরামের জন্মদিন পালিত হলো। বলরামের বন্ধুরা পানীয় ও ভোজের বিস্তর প্রশংসা করল, এমনকি চেঁচিয়ে বেসুরো গলায় গানও ধরল। রোজি একসময় খেয়ে চলে গেল, কিন্তু প্রতিমা সেনজানে ওয়াইন দূরের কথা একটু খাবারও মুখে দিল না। লেপচুকে কোলে নিয়ে বলরাম আর তার বন্ধুদের হই হুল্লোড় দেখল। ফুলদানি আর ফুলের ধ্বংসের ব্যাপারটা যে ছুঁচোর, বলরামের সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। প্রতিমার মনে হচ্ছে গোটা ফ্ল্যাটটাকে অভিশপ্ত করে তুলেছে একটা ছুঁচো। ছুঁচোটা এখন ওর কাছে একটা অলৌকিক ভৌতিক ভয়ের মূর্তি নিয়ে যেন সব সময় ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। ছুঁচোটা আর কি কি সর্বনাশ করবে ভেবে ওর শিউরে উঠছে। এই সাজানো ঝকঝকে চকচকে সংসারটাকে ছিঁড়ে খুঁড়ে কেটে তছনছ করবে না তো? প্রতিমার এ ভেঙে পড়া চেহারাটা বলরাম একবার তাকিয়ে দেখল না, এমনকি জিজ্ঞেসও করল না কেন প্রতিমা এত ম্রিয়মান বিষণ্ণ, কেন ও খায়নি। কেবল রাত্রে বিছানায় প্রতিমার কাছ থেকে ওর যেটুকু আদায় করার করে নিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। পরের দিন প্রতিমা অফিসে গিয়ে মাকে সব কথা জানিয়ে কলকাতায় চিঠি লিখল এবং এই প্রথম ও উল্লেখ করল বলরাম ওর আদৌ স্বাভাবিক মনে হয় না। ওর জানা দরকার বলরামের অতীতটা কেমন, কারণ ওর ভবিষ্যৎ ক্রমেই অন্ধকার হয়ে আসছে। প্রায় 10 দিন পরে অফিসের ঠিকানায় ওর মায়ের চিঠির জবাব এলো। মা এক জায়গায় লিখেছেন, তোকে একটা কথা কোনো দিন বলা হয়নি, সেটা হলো বলরাম কোনো দিন ওর বাবাকে দেখেনি। ও যখন মায়ের পেটে তখন ওর বাবা মারা যান। ও ছেলেবেলা থেকে দেখেছে সংসারে ওর মা আর কাকা আছেন। ওর মা আর কাকার সম্পর্কে নানান রকম কানাঘুষো শোনা যায়। ওর মা এখনও বেঁচে আছেন, কাকা মারা গেছেন, কিন্তু বলরাম ওর মায়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না। বিধবা হলেও মহিলা এখনও যথেষ্ট শৌখিন, পরিচ্ছন্ন আর পরিপাটি জীবনযাপন করেন ইত্যাদি। প্রতিমা মায়ের চিঠিটা পড়ে অনেকক্ষণ ভাবল। ভাবতে ভাবতে একটা অলৌকিক ভীতি যেন ওকে গ্রাস করতে লাগলো। বলরাম ওর বাবাকে কোনো দিন দেখেনি। ওর মা কাকা সম্পর্কে কি ও কিছু জানে? নিজের চোখ কখনো কিছু ঘটতে দেখেছে? তার পরিণাম কি? বলরামের কাছে মানুষের সকল সৌন্দর্য বেশ অপ্রয়োজনীয়, আর ও ওই রকম অপরিচ্ছন্ন, নোংরা, স্বার্থপর। কিন্তু তার চেয়েও বেশি প্রতিমার এই চিন্তার সঙ্গে একটা দুর্গন্ধযুক্ত লোমশ কুৎসিত হিংস্র প্রাণী যেন ক্রমেই ওর টুঁটি টিপে ধরতে আসছে। বলরামের ফ্ল্যাটে আর ওর ফিরে যেতে সাহস হচ্ছে না, তবু যেতে হবে, থাকতে হবে, আর একটা অলৌকিক ভয় নিয়ে ওকে প্রতিদিন বাঁচতে হবে। প্রতিমা কি পারবে? পারল না। মায়ের চিঠিটা যেদিন পেল সেদিন বাড়ি ফিরে দেখল রোজি কাঁদছে। কি ব্যাপার? রোজি জানালো দুপুরেও কিছুক্ষণের জন্য বেরিয়েছিল। সেটা নতুন কিছু নয়, রোজি এরকম বেরিয়ে থাকে, কিন্তু আজ ফিরে এসেও দেখল লেপচু খাটের বিছানায় মরে পড়ে আছে। প্রতিমা একটা আর্তচিৎকারের শোবার ঘরে ছুটে এলো। দেখল লেপচু উপুড় হয়ে খাটের বিছানায় পড়ে আছে। ও নিচু হয়ে লেপচুকে বুকে তুলে নিল। নরম, হালকা, অথচ ঠান্ডা। প্রতিমা লেপচুর সর্বাঙ্গে সেই বিভৎস অলৌকিক জানোয়ারটার আক্রমণের ক্ষতচিহ্ন খুঁজে দেখল। কোথাও কোনো দাগ নেই। গলা টিপে লেপচুকে হত্যা করা হয়েছে। লেপচুর নাক আর ঠোঁটের কষে রক্ত জমে আছে। প্রতিমা লেপচুকে বুকে নিয়ে খাটের ওপর পাথরের মতো বসে রইল। রোজি বিড়বিড় করে কয়েকবার ক্রস করল। প্রতিমা কলকাতাগামী ট্রেনের ঝকঝক শব্দ শুনতে পাচ্ছে।